বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র এর একটি গল্প শোভা, এটা নিয়ে আলোচনা করব। শোভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাস পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে। আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটি রয়েছে, এই প্লেলিস্ট অপশনটিকে ক্লিক করে নিচের দিকে আসলেই তোমরা অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো এখানে পেয়ে যাবা। তো আমরা চলে যাই মূল আলোচনাতে। শোভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা প্রথমে শোভা গল্পের পাঠ পরিচিতি বা মূল ভাব আলোচনা করব। শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত করা হয়েছে বা নেওয়া হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরী শোভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। মানে শোভা গল্পে শোভা কিন্তু এক বাক প্রতিবন্ধী ছিল, কথা বলতে পারতো না, ঠিক আছে। তো সে তার প্রতি লেখকের যে ভালোবাসা এবং মমত্ববোধ, এই গল্পটি অমর হয়ে আছে এই 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 বিষয়ে আর কি, ভালোবাসা এবং মমত্ববোধের বিষয়ে। শোভা কথা বলতে পারে না, মা মনে করেন এ তার নিয়তির দোষ। মানে তার মা মনে করে এ তার নিয়তি দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না এবং খেলাও করে না। মানে কেউ তার সাথে মিশতো না, খেলা করতো না। তার নিজের মাই তাকে অভিশাপ মনে করত, অথচ তার বাবা তাকে ভালোবাসতো। কিন্তু তার বিশাল একটা আশ্রয়ের জগৎ আছে, যারা কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর। তাদের সে খুবই কাছের জন মনে করে, তাই না? মানে যারা কথা বলতে পারে না তাদের কাছে সে খুব প্রিয়, তাদের কাছে খুবই কাছের লোক সে। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ। শোভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। সমাজে বিকশিত সেসব শিশুর প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তাবে সহায়তা করে এই গল্প। তো আমরা এখানে পাঠ পরিস্থিতিটা আলোচনা করলাম। এখন তোমাদের মূল বইয়ের অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, প্রথমে রয়েছে কর্ম অনুশীলন। আমাদের বইয়ে কিন্তু রয়েছে অনুশীলনীতে প্রথমে কর্ম অনুশীলন রয়েছে। কর্ম অনুশীলনের ভিতরে প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সাহায্য সহযোগিতার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা যায় এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে শ্রেণী শিক্ষকের নিকট জমা দিতে হবে। কিসের উপরে প্রতিবেদন লিখতে বলা হয়েছে? বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যারা রয়েছে, তো ওদেরকে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি তার উপর ভিত্তি করে একটা প্রতিবেদন রচনা করতে হবে। তো দেখো, আমরা প্রতিবেদন লেখা শুরু এভাবে করতে পারি, একদম এখান থেকে যেরকমটা দিয়েছি তোমরা এভাবে লেখা শুরু করতে পারো। 12 জানুয়ারি 2025, ঠিক আছে। তোমরা একটা তারিখ দিয়ে দিবা এখানে, যে তারিখে তোমরা এই প্রতিবেদনটা লিখবা। তারপরে এখানে লিখবা যে শ্রদ্ধেয় শিক্ষক, যার কাছে তুমি প্রতিবেদন লিখবা বা যার উদ্দেশ্য, যেহেতু আমরা শিক্ষকের নিকট জমা দিব, তাই শিক্ষকের কাছেই আমরা প্রতিবেদনটা লিখতেছি। এরপর তুমি তোমার স্কুলের নাম এখানে লিখবা। যেমন আমি এখানে একটি স্কুলের নাম লিখেছি, চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। স্কুলটি রয়েছে কালিয়া এবং নড়াইলে অবস্থিত। এরকম ভাবে তোমার স্কুলের নাম তুমি দিয়ে দিবা। এখানে বিষয় দিয়ে দিবা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সাহায্য সহযোগিতার জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা যায়। এই শিরোনামের আলোকে আমাদের প্রতিবেদনটা লিখতে হবে, তাই বিষয়ের ভিতরে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে তোমরা আলোচনা লিখতে পারো, জনাব, আপনার মৌখিক আদেশের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর উপর সরেজমিন পর্যবেক্ষণ করে তাদের সাহায্য ও সহযোগিতার জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা যায় নিচে সেগুলো প্রতিবেদন আকারে উপস্থাপন করলাম। ঠিক এভাবে আমরা লেখা শুরু করতে পারি। তারপর আমরা এইভাবে লিখবো যে আমাদের সমাজে 5 ধরনের প্রতিবন্ধী রয়েছে। যেমন বাক প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী মানে কি? যারা কথা বলতে পারে না অথবা অস্পষ্ট করে কথা বা 2-4টা শব্দ বলতে পারে, তারা হচ্ছে বাক প্রতিবন্ধী। আমাদের সমাজের আশেপাশে অনেকেই রয়েছে যারা টোটালি কথাই বলতে পারে না, অথবা অনেকে আছে অস্পষ্ট করে কথা বলে, অথবা অনেকে আছে ভাঙা ভাঙা করে কথা বলে, ঠিক আছে। তো তারা হচ্ছে এই বাক প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখে দেখে না তারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। মানে যারা চোখে দেখতে পারে না, একদম চোখ
একদম দৃষ্টিশক্তি নাই তাদেরকে বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী, যারা কানে শোনে না, অর্থাৎ কোনো শব্দ শোনে না বা বুঝতে পারে না, তারা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, তাই না? আমরা তাদেরকে কালা বলে থাকি। মানসিক প্রতিবন্ধী, যাদের মেধার বিকাশ হয়নি, অর্থাৎ যারা কিছু বুঝতে পারে না বা মনে রাখতে পারে না সঠিকভাবে বা তাৎক্ষণিকভাবে উত্তরও দিতে পারে না, ঠিক আছে? মানসিক প্রতিবন্ধী আমরা তাদেরকে বলি, অনেকটা পাগল টাইপের আর কি। শারীরিক প্রতিবন্ধী, যাদের হাত অথবা পা থাকে না বা থাকলেও বাঁকা থাকে, অর্থাৎ যাদের হাত পা কাজ করার উপযোগী থাকে না, পরিবারের তথা সমাজে প্রতিবন্ধীরা অধিকার বঞ্চিত, মানে তারা হচ্ছে মূলত পরিবারে তথা সমাজে প্রতিবন্ধীরা অধিকার বঞ্চিত, অবহেলিত, মানে সবাই তাদেরকে অবহেলা করে এবং কখনো কখনো নির্যাতিত হয়, অনেকে তাদেরকে মারধর করে, এরকম একটা পরিবেশ হয়। অনেকের পরিবার থেকে তাদেরকে তাড়িয়েও দেয়, ঠিক আছে? এরকম ঘটনাও কিন্তু অহরহ ঘটে। অথচ তারা আমাদেরই ভাই বোন, নিকট আত্মীয়, প্রতিবেশী, পরিজন। তাদের দুঃখ কষ্ট দূর করা এবং মানুষ হিসেবে মর্যাদা প্রাপ্তি নিশ্চিত করা সচেতন ও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরই দায়িত্ব। তো এসব প্রতিবন্ধীকে সহযোগিতার জন্য নিম্নলিখিত উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। যেমন আমরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি, ঠিক আছে? যেমন দেখো, প্রতিবন্ধী শব্দটির পরিবর্তে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কথাটা সর্বত্র এবং সর্বক্ষেত্রে ব্যবহার উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদেরকে প্রতিবন্ধী বলা যাবে না, তাদেরকে বলতে হবে স্পেশাল চাইল্ড বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এভাবে বলতে পারি, ঠিক আছে? তারপর যেমন তাদের প্রতি সহমর্মী ও সহানুভূতিশীল হওয়ার জন্য এবং সাহায্য ও সহযোগিতার হাত বাড়ানো এবং এর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। মানে তাদের প্রতি যাতে সবাই সহমর্মী হয়, সহানুভূতিশীল হয়, ঠিক আছে? এর জন্য সবার সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং সবাইকে এই বিষয়ে সচেতন করে তুলতে হবে। তারপরে স্বাভাবিক মানুষের মতোই দৈনন্দিন জীবন, শিক্ষা ও কর্মজীবনের সব ক্ষেত্রে তাদের জন্য সুযোগ সৃষ্টির উদ্যোগ নিতে হবে। ওকে, তারপরে দেখো এরকম করা যেতে পারে। তারপর এরকম যে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে যা তাদের অধিকার এবং মর্যাদাকে নিশ্চিত করে, শিওর করে, ঠিক আছে? তারপরে পরিবার এবং সমাজে তাদেরকে কি করতে হবে? সহজ ও স্বাভাবিকভাবে গ্রহণ করার দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। মানে স্বাভাবিক একজন মানুষকে আমরা যেভাবে গ্রহণ করি, তাদেরকেও সেইভাবে সেই চোখে দেখতে হবে। তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের গড়ে তুলতে পারে সেজন্য তাদেরকে খেলাধুলা, মানে তারা যে ধরনের খেলা খেলতে পারে, ঠিক আছে? সবাই তো সব ধরনের খেলা খেলতে পারবে না। মনে করো একটা হচ্ছে পাতে যার সমস্যা, মানে যার হচ্ছে শারীরিক ভাবে প্রতিবন্ধী যারা, ঠিক আছে, বা স্পেশাল চাহিদা সম্পন্ন, ওদের ক্ষেত্রে যারা হাঁটতে পারে না আর কি, তাদের ক্ষেত্রে হুইল চেয়ারের ব্যবস্থা করার মাধ্যমে খেলার যে ব্যবস্থা সেটা করা যেতে পারে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা মানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য আলাদা আলাদা খেলা বা আলাদা আলাদা ভাবে বিনোদনের ব্যবস্থা করা যেতে পারে। ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে, আর তা কার্যকর হলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মর্যাদা নিশ্চিত হবে। তো এখন প্রতিবেদকের নাম দিয়ে দিবা, মানে যে হচ্ছে প্রতিবেদকটা লিখবে, প্রতিবেদনটা লিখবে, তুমি প্রতিবেদনটা লিখবা, তাই এখানে তোমার নামটা দিয়ে দিবা। যেমন আমি লিখেছি এখানে মোহাম্মদ অরহানুল আরেফিন, তুমি তোমার নামটা এখানে লিখে দিবা। তো এইভাবে তোমরা প্রতিবেদনটা সুন্দর করে লিখতে পারো। এরপরে এখানে তোমাদের দ্বিতীয় আর একটা কর্ম অনুশীলন দেওয়া রয়েছে। 2 নম্বরটা, তোমার চারপাশের সমাজে শোভার মতো কারো জীবন বাস্তবতা থাকলে তার নিজের ভাষায় লেখো। আমাদের চারপাশে শোভার মতো এরকম অনেক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে, তারা অবহেলিত আছে শোভার মতো। তো তুমিও ওরকম যদি কারোর জীবন বাস্তবতা দেখো, মানে শোভার মতো এরকম যদি কাউকে দেখো, তো সেই বিষয়ে তোমাকে এখানে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। যেমন মানে প্রতিবেদন না, এখানে বর্ণনা করে নিজের ভাষায় লিখতে বলা হয়েছে। তো পৃথিবীতে সব মানুষই সুস্থ স্বাভাবিকভাবে জন্মায় না, কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও জন্মে, তাই না? মানে সবাই তো আর সুস্থ স্বাভাবিকভাবে জন্মায় না, কেউ কেউ আছে বিশেষ চাহিদা সম্পন্ন। আবার অনেকে নানান দুর্ঘটনার কারণেও বা দুর্ঘটনার শিকার হয়ে শরীরের অঙ্গ হারিয়ে পঙ্গু হয়ে যায়, তাই না? কেউ অ্যাক্সিডেন্ট করে বা অন্যান্য কারণে কি হতে পারে, শারীরিক ভাবে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এ ধরনের মানুষের প্রতি আমাদের সদয় দৃষ্টি রাখা প্রয়োজন। যারা এরকম বিশেষ চাহিদা সম্পন্ন,
তাদের প্রতি আমাদের কি করতে হবে, সদয় দৃষ্টি রাখতে হবে। গল্পের শোভা জন্ম থেকে বোবা, তার সবকিছু দেখা ও বোঝার ক্ষমতা থাকলেও নিজের ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই, তবে সে চোখ দিয়ে মনের ভাব অনেকটাই প্রকাশ করতে পারে। শোভার মতো জীবন বাস্তবতা আছে, আমি এমন একজনের কথা জানি, সে হলো আমাদের গ্রামের কমল। কমল, এখানে তুমি তোমার পরিচিত কারোর কেউ যদি থাকে তার নাম লিখে দেবা। সে শারীরিকভাবে প্রতিবন্ধী, তো সে কোন কোন টাইপের মানে বিশেষ চাহিদা সম্পন্ন, দৃষ্টি প্রতিবন্ধী নাকি শারীরিক প্রতিবন্ধী নাকি শ্রবণ প্রতিবন্ধী, এটা উল্লেখ করে দিবা। তার দুটো পা থাকলেও তাতে কোনো শক্তি নেই, টাইফয়েডে আক্রান্ত হয়ে সে পা দিয়ে হাঁটা এবং উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে, ফলে সে চিরতরে পঙ্গু হয়ে যায়। সেখান থেকেই সে পরিবারে বোঝাতে পরিণত হয়, মানে সব পরিবার তখন তাকে বোঝা মনে করে। তার বাবা তাকে সহ তার মাকে তাড়িয়ে দিয়েছে, মানে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার মাকে ছেড়ে দিয়েছে। এখন ওর মা লোকের বাসায় বোয়ার কাজ করে। কমল একটা প্রতিবন্ধী, স্কুলে পড়ে, সে কারোর সাথে খেলতে পারে না। অবসর সময়ে সে কি করে, সে হুইল চেয়ারে করে খেলার মাঠের পাশে বসে থাকে এবং সবার খেলা দেখে, মানে খেলতে তো পারে না, সবাই খেলা করে তাই দেখে। তাই শারীরিক প্রতিবন্ধিতার দিক দিয়ে কমলের জীবনের শোভা গল্পের শোভার মতো বাস্তবতা রয়েছে। ঠিক আছে, আমাদেরকে বলছে না যে কেউ ওরকম থাকলে তার সম্পর্কে লিখতে, তো আমরা এভাবে নিজের ভাষায় এভাবে লিখতে পারি, তোমরাও এইভাবে লিখতে পারো, আইডিয়া নিয়ে অন্য কোনো কিছু লিখতে পারো। এখন এটা তো ছিল বইয়ের কর্ম অনুশীলন, এখন অতিরিক্ত কিছু কর্ম অনুশীলন, এগুলো পরীক্ষায় প্রশ্ন আকারে আসতে পারে। যেমন অতিরিক্ত কর্ম অনুশীলন, 1 নম্বরটা, পিতা মাতার নীরব হৃদয়ভার বলতে লেখক কি বুঝিয়েছেন? তো পিতা মাতার নীরব হৃদয়ভার কথাটি মধ্য দিয়ে লেখক বাক প্রতিবন্ধী শোভার বিষয়ের বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতা মাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন। শোভা বাণীকণ্ঠের ছোট মেয়ে, সে কথা বলতে পারে না। বাণীকণ্ঠ তার বড় 2 মেয়েকে বিয়ে দিয়েছে, কিন্তু বাক প্রতিবন্ধী হওয়ায় ছোট মেয়ে শোভাকে বিয়ে দিতে পারেনি। তাই শোভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয়ে কি চিন্তিত, মানে চিন্তা করতেছে যে তার কি বিয়ে হবে, কে তাকে বিয়ে করবে, এরকম সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের উভয়ের হৃদয়ে নীরব কষ্টের সৃষ্টি হয়। মানে কাউকে বলতেও পারে না, আবার বুঝতে পারে না যা তারা মারা গেলে শোভার কি হবে, এরকম একটা বিষয়। লেখক সে কষ্টকে বলেছেন পিতামাতার নীরব হৃদয় ভার। এরপরে 2 নম্বর প্রশ্ন, শোভাকে শোভার মা বিধাতার অভিশাপ মনে করে কেন, ব্যাখ্যা করো। কথা বলতে না পারায় শোভাকে শোভার মা বিধাতার অভিশাপ মনে করে। শোভা গল্পে শোভা জন্ম থেকেই বোবা, তার অনুভব ও অনুভূতি থাকলেও মা তাকে মেনে নিতে পারেনি। সে শোভাকে তার গর্ভের কলঙ্ক মনে করত, কারণ মায়েরা কন্যা সন্তানকে নিজের অংশ মনে করে, ফলে মেয়ের কোনো সমস্যা বা ত্রুটিকে মায়েরা কি করে, মায়েরা নিজের ত্রুটি বলে ধরে নেওয়া হয়। শোভার মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। শোভা কথা বলতে না পারায় শোভাকে শোভার মা বিধাতার অভিশাপ মনে করে। সে নিজের ত্রুটির কথা স্মরণ করে শোভাকে দেখলে বিরক্তি বোধ করত, মানে একটা বিরক্ত ভাব তো তার ভিতরে জন্ম হতো। 3 নম্বর হচ্ছে, শোভা গল্পে গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তো শোভা গল্পে গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী কথাটি দ্বারা চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট নদীকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এরকম 1 নম্বর প্রশ্ন হতে পারে, মানে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন টাইপের এগুলো আসতে পারে। শোভাদের গ্রামের নাম চণ্ডীপুর, এই গ্রামের পাশ দিয়ে ছোট নদীটি বয়ে গেছে গৃহস্থ ঘরের মেয়ের মতো। ঠিক আছে, মানে মেয়েরা যেমন সরল ভাবে যায় সেইভাবে আর কি। নিরলস ভাবে তার ছুটে চলা, 2 তীরে অবস্থিত 2 গ্রামের সবার সঙ্গেই যেন নদীটির ভাব সম্পর্ক রয়েছে, মানে 2 পাশে, নদীর 2 পাশে, এই যে নদীর 2 পাশে 2টা গ্রাম থাকে না, 2টা গ্রামের সাথেই যেন তার কি রয়েছে, সম্পর্ক ভালো রয়েছে। তার জল গ্রামের সবার জন্য প্রয়োজন। 2 ধারে লোকালয় এবং তরুছায়া ঘন তীর, নিজ দিয়ে যেন গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী দ্রুত পায়ে নানা মঙ্গল কাজ করে চলছে, এটা বলতেছে আর কি। তারপর 4 নাম্বার, শোভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো কেন, ব্যাখ্যা করো। শোভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত প্রতাপের কাছে নিজের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য। প্রতাপ যখন ছিপ ফেলে জলের দিকে চেয়ে থাকতো,
তখন শোভা তার কাছে সাহায্য করতে চাইতো। সে কাজের মাধ্যমে জানিয়ে দিতে চাইতো যে এই পৃথিবীতে সেও একজন প্রয়োজনীয় লোক। অথচ শোভা কি করতো? শোভা সব কিছুই করতে পারতো না। আর এই কারণে সে বিধাতার কাছে প্রার্থনা করতো যাতে অলৌকিক ক্ষমতা বলে কোনো একটি কাজ করে সে প্রতাপের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তাই না? আমরাও অনেক সময় এরকম ভাবি যে আমি যদি তাকে সাহায্য করতে পারতাম তো আমার কাছে খুব ভালো লাগতো, তাই না? বাবা মা বা অন্য কাউকে সাহায্য করতে পারলে কোনো একটা কাজে। তো তারপর 5 নম্বর প্রশ্ন, তুমি আমাকে যাইতে দিও না মা, উক্তিটি ব্যাখ্যা করো। নিজের চিরচেনা জগেক আঁকড়ে ধরে শোভা কি করলো? প্রশ্নোক্ত উক্তিটি করে। বাক প্রতিবন্ধী শোভাকে বিয়ে দেওয়ার জন্য তার পিতা তাকে কলকাতায় নিয়ে যেতে চায়। তো কলকাতায় যাওয়ার আগের দিন শোভা তার চির পরিচিতি জগৎ নদীর ধারে এসে লুটিয়ে পড়ে। ঠিক আছে, 2 বাহু প্রসারিত করে সে যেন নদীকে আঁকড়ে ধরতে চায়, কারণ সে তার এই চিরচেনা প্রকৃতি ছেড়ে আর অন্য কোথাও যেতে চায় না। সে চায় ধরণীও তাকে যেন জড়িয়ে রাখুক, তাকে যেন যেতে না দেয়। এরকম একটা মানে লেখক কল্পনা করেছেন। ঠিক আছে, তো প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে শোভার এই মনের ভাবটাকেই প্রকাশ করা হয়েছে বা প্রকাশ পেয়েছে। 6 নম্বর প্রশ্ন, শোভা পিতা মাতার মনে সর্বদাই জাগরুক ছিল কেন? বুঝিয়ে লেখো। তো জন্ম থেকেই কথা বলতে না পারায় শোভা পিতা মাতার মনে সর্বদাই জাগরুক ছিল। ঠিক আছে, শোভা গল্পে কেন্দ্রীয় চরিত্র শোভা সে জন্মগতভাবে বোবা ছিল। সে বিধাতার অভিশাপ রূপে জন্মগ্রহণ করেছে বলে মনে করে নিজেকে আড়াল করে রাখতো এবং কষ্ট পেত। তার মা তাকে গর্ভের কলঙ্ক বলে মনে করত। শোভার কথা বলতে না পারার বেদনা তার বাবা মা কখনোই ভুলতে পারতো না। তাই শোভা পিতা মাতার মনে সর্বদাই জাগরুক ছিল, মানে জেগেছিল আর কি, সবসময় মনে পড়তো যে তার মেয়ের কথা আর কি তাদের। শোভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন? বুঝিয়ে লেখো। কলকাতা যাওয়ার আয়োজন শুরু হলে শোভার সমস্ত হৃদয় কান্নায় ভরে গিয়েছিল। কন্যা দায়গ্রস্ত পিতা মেয়ের বিয়ের কথা চিন্তা করে বিদেশে যান। ফিরে এসে স্ত্রীকে সপরিবারে কলকাতা নিয়ে যাওয়ার কথা বলেন। কথা বলতে না পারলেও শোভা বোঝে তার পিতা তাকে এই চিরচেনা পরিবেশ থেকে অন্য কোথাও নিয়ে যেতে চাইছে। একটা অনির্দিষ্ট আশঙ্কায় সে সর্বদা বাবা মায়ের সাথে সাথে থাকতে শুরু করে। নিজের চিরচেনা পরিবেশে ও বন্ধুদের ছেড়ে চলে যেতে হবে ভেবে কুয়াশা ঢাকা ভোরের মতো শোভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে যায়। 8 নম্বর প্রশ্ন, প্রতাপকে নিতান্তই অকর্মণ্য লোক কেন বলা হয়েছে? জীবনের প্রতি উদাসীন আচরণের জন্য প্রতাপকে নিতান্তই অকর্মণ্য লোক বলা হয়েছে। প্রতাপকে তার বাবা মা সংসারে দায়িত্ব দিয়ে দায়িত্বশীল করার চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো ভালো ফল পাওয়া যায়নি। বরং প্রতাপ চলছে তার নিজের ইচ্ছা মতো। সে ছিপ ফেলে মাছ ধরেছিল আর কি। গ্রামের অন্যদের কাজ করে দেওয়ার জন্য তার আন্তরিকতা এবং আগ্রহের সীমা নেই। সে অন্যের প্রয়োজন মেটাতে অত্যন্ত উদার এবং সে সচেতন। সেদিক থেকে সে গ্রামের সবার উপযোগী সরকারি সম্পত্তির মতো আর কি। শুধু নিজ সংসার এবং বাড়ির দায়িত্বের প্রতি সে উদাসীন। সে কারণে শোভা গল্পে তাকে নিতান্তই অকর্মণ্য লোক বলা হয়েছে। মানে এরকম লোক আছে দেখবা আশেপাশে, যে তারা নিজে বাড়ির একটা কাজও হাত দেয় না, অথচ সমাজের অনেক উপকার সে করে। সবাই যে যা বলে তাই শোনে, কিন্তু নিজের বাড়ির কোনো কাজ সে করে না। এরকম লোক কিন্তু আমাদের সমাজে অহরহ রয়েছে। তাহার মর্ম তাহার ভাষা অপেক্ষা সহজে বুঝিত, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তাহার মর্ম তাহার ভাষা অপেক্ষা সহজে বুঝিত কথাটি দ্বারা শোভার পশু প্রেম বোঝানো হয়েছে। শোভার অন্তরঙ্গ বন্ধু দলের মাঝে 2টি গাভীও ছিল। তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। শোভা কথা বলতে পারত না বলে কখনো তাদের নাম ধরে ডাকতে পারেনি। শোভা কথা বলতে না পারলেও তারা শোভার পায়ের আওয়াজ চিনতে পারতো, মানে তারা শোভা আসলে তার আওয়াজ শুনতে পারতো, বুঝতে পারতো। তার কথাহীনতার মাঝে একটা করুণ সুর ছিল, আর এই করুণ সুরের মর্ম তারা খুব ভালোভাবেই বুঝতে পারতো। তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা শোভার পশু প্রেমকেই বোঝানো হয়েছে।
10 নম্বর প্রশ্ন, মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, ব্যাখ্যা করো। কারণ হচ্ছে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কথাটি দ্বারা মাছ ধরার সময় নীরব পরিবেশের প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে, তাই না? মাছ ধরতে হলে যদি কেউ কথা বলে তাহলে তো মাছ শব্দ শুনে আসবে না, এরকম একটা কথা এখানে বোঝানো হচ্ছে। মাছ পানির নিচে বাস করলেও পানির উপরে হওয়া সামান্য শব্দও সে শুনতে পায়। ছিপ দিয়ে মাছ ধরার সময় টোপ দিয়ে মাছ একত্র করার চেষ্টা করা হয়। টোপের খাবারের লোভে মাছ যখন এক স্থান জড়ো হয় তখন ছিপে বেশি মাছ ওঠে, কিন্তু যদি পরিবেশ কোলাহলপূর্ণ হয় তো ভয়ে মাছ পালায়। এ কারণে মাছ ধরার স্থানে চুপ থাকতে হয়। আর যেহেতু শোভা কথা বলতে পারে না এবং সে বাক্যহীন, তাই প্রতাপের মাছ ধরার সময় সে সর্বাপেক্ষা সঙ্গী বা সবচেয়ে ভালো সঙ্গী হবে সে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উক্তিটি দ্বারা নীরব এবং নিশ্চুপ অবস্থা বোঝানো হয়েছে। তো এরপরে 11 নম্বর প্রশ্ন এরকম, বাণী কণ্ঠকে কেন লোকে নিন্দা করতে শুরু করে? উত্তর হচ্ছে, শোভার বিয়ে না দেওয়ার লোকে বাণী কণ্ঠকে কি করে? নিন্দা শুরু করে। শোভা বাণী কণ্ঠের তৃতীয় মেয়ে। শোভা বোবা হওয়ায় তার বিয়ে দিতে অসুবিধা হচ্ছিল। অন্যদিকে শোভার বয়স বাড়ছিল, তবু তার বাবা তাকে বিয়ে দিতে পারছিলেন না। এ কারণে সবাই বাণীকণ্ঠকে নিন্দা করতে শুরু করেছিল। তার উপর বাণীকণ্ঠ আর্থিকভাবে সচ্ছল ছিলেন। তারা দুবেলা ভাত খেতে পারতেন বলে তার শত্রু শেষ ছিল না। গ্রামের লোকজন তাদের একঘরে করারও গুঞ্জন তোলে। তারপরে 12 নম্বর প্রশ্ন এভাবে আমরা হতে পারে কি, বাণীকণ্ঠের বিদেশ যাওয়ার কারণ কি, বুঝিয়ে লেখো। বাণীকণ্ঠের বিদেশ যাওয়ার কারণ হচ্ছে শোভার জন্য পাত্র ঠিক করা। বাণীকণ্ঠ শোভার বিয়ে দেওয়ার কথা ভাবেন। তার মনে হয় দিন দিন শোভার বয়স বেড়েই যাচ্ছে, আর শোভা কথা বলতে না পারায় তার জন্য বর পাওয়াটাও কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। শোভার বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। সমাজের মতে শোভা বুড়ো মেয়ে, এ কারণে সমাজেও শোভার নামে নিন্দা রটেছে। সমাজ বাণীকণ্ঠকে কি করে, একঘরে করে দেওয়ার হুমকিও দিয়েছে। এই কষ্ট সহ্য করতে না পেরে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে বাণীকণ্ঠ শোভার জন্য পাত্র ঠিক করতে বিদেশে চলে যায়। 13 নম্বর প্রশ্ন, বাবা ছোট মেয়েটির নাম শোভা রেখেছিলেন কেন? অন্য 2 মেয়ের নামের সাথে মিলিয়ে রাখার জন্য বাবা কি করেছিলেন? ছোট মেয়েটির নাম শোভা রেখেছিলেন। সুভাষিনী ছিল বাবা মায়ের তৃতীয় সন্তান। সংক্ষেপে সবাই তাকে শোভা বলে ডাকতো। শোভার বড় 2 বোনের নাম ছিল সুকেশিনী এবং সুহাসিনী। 3 বোনের নামের সাথে মিল রাখার জন্য তৃতীয় মেয়ের নাম তিনি সুভাষিনী রেখেছিলেন বাবা বাণীকণ্ঠ। তার নাম রাখার সময় জানতেন না যে সে শোভা বড় হয়ে কথা বলতে পারবে না। ঠিক আছে, এরকম। এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। এখন আমাদের অনুশীলনীতে কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হচ্ছে, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। যেমন 1 নম্বর, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? তো ছিপ ফেলে মাছ ধরতো কে? প্রতাপ, তাই না? এটার অ্যান্সার হবে ঘ নাম্বার। প্রতাপ কি করতো? ছিপ ফেলে মাছ ধরতো, তার এটাই ছিল প্রধান পেশা। বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? তো এটার উত্তর হবে শোভাকে বিয়ে দিবেন বলে এবং মেয়েটির ভবিষ্যৎ ভেবে। মানে এটার অ্যান্সার হবে 1 নম্বর আর 3 নম্বর সঠিক। তো 1 আর 3 হচ্ছে 1 আর 3 হচ্ছে খ নম্বর, এটা অ্যান্সার হবে খ। তারপরে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। সেই ছোট্টবেলায় মর্জিনা একটা বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল, নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে, নাম ধরে ডাকলেই মুহূর্তেই হাজির হয়ে যায়। পুষি কোলে উঠে বসে, কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। ঠিক আছে, এখন 3 নম্বর প্রশ্ন, মর্জিনার মধ্যে শোভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো, শোভা দুইজনই কিন্তু কি করেছে বলতো? দুইজনই একটা কাজ করেছে, সেটা হচ্ছে সবার থেকে নিজেকে আড়াল রাখা। মানে ওই যে মর্জিনার মধ্যে শোভার একটা এটার অ্যান্সার কিন্তু এটা খ নাম্বার কি, ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ। মানে যে মর্জিনা যেমন এখানে দেখো পশু প্রেমিক, 2টা পশু সে পুষতো, বিড়াল এবং কুকুর।
সেরকম শোভাও কিন্তু ওই যে পশুপ্রেমিক ছিল। তো উক্ত বৈশিষ্ট্য যে চরণের মাধ্যমে ফুটে ওঠে তা হলো কোন চরিত্রের মধ্যে ফুটে ওঠে? দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া, 2 বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা গলা, মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা। এই সবগুলো হচ্ছে এটার আনসার হবে ঘ নাম্বার। এটা ঘ নাম্বার আনসার হবে। এখন আমরা কতগুলো অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন দেখবো। যেমন 1 নম্বর, সুভাষিনী বলতে কি বোঝানো হয়েছে? সুভাষিনী মানে সুন্দর ভাষার অধিকারিণী, মানে যারা ভালোভাবে কথা বলতে পারে, এরকম আর কি। কপল, কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ হচ্ছে এখানে গাল। 3 নম্বর প্রশ্ন, সুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে? এটা অভাব পূরণ করে দেয় হচ্ছে প্রকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? নোবেল পুরস্কার লাভ করেন হচ্ছে 1913 সালে। এরপরে কাদের কাছে শোভা মুখর ছিল? পোষা প্রাণীর কাছে সে মুখর ছিল। সুভাষিনী নামটি সার্থক হয়নি কেন? কারণ হচ্ছে বোবা বলে, মানে সে কথা বলতে পারতো না আর কি। বোনদের মধ্যে সুভাষিনী কততম ছিল? এর ছিল ছোট, সবার ছোট ছিল। শোভার বাবা শোভার নাম সুভাষিনী রেখেছিলেন কেন? কারণ বড় বোনদের নামের সঙ্গে মিল রাখতে। 9 নম্বর, শোভার সাক্ষাতেই সবাই তার কোন বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করত? ভবিষ্যতের বিষয়টি নিয়ে। শোভা কার মনে সবসময় জাগরুক ছিল? তার পিতামাতার মনে জাগরুক ছিল। শোভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কে? তার মা তাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন। পুষ্পসজ্জা শব্দের অর্থ হচ্ছে ফুলের বিছানা। 13 নম্বর, শোভার বাবা তার অন্য মেয়েদের অপেক্ষা শোভাকে একটু বেশি ভালোবাসতেন কেন? কারণ হচ্ছে ছোট মেয়ে হওয়ার কারণে। শোভার চোখ দুটি দেখতে কেমন ছিল? সুদীর্ঘ পল্লবের মতো। শোভার ওষ্ঠাধার কখন কচি কিশলয়ের মতো কেঁপে উঠত ভাবের আভাস পেলে। শোভার গ্রামের নাম কি ছিল? চণ্ডীপুর ছিল। বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল? ঘর ছিল নদীর পাশে। তারপরে 18 নম্বর, কাজকর্মের অবসরে শোভা কোথায় গিয়ে বসতো? নদীর তীরে গিয়ে সে বসে থাকতো। মাঝি ও জেলেরা কখন খেতে যেত? খেতে যেত হচ্ছে মধ্যাহ্নে, দুপুরবেলা আর কি। 20 নম্বর, প্রকৃতি কখন বিজন মূর্তি ধারণ করত? বিজন মূর্তি হচ্ছে দুপুরে বিজন মূর্তি ধারণ করত। শোভা নির্জন দ্বীপ প্রহরের মতো কি করত? নির্জন দ্বীপ, এটা হচ্ছে সে শব্দহীন ছিল এবং সঙ্গীহীন ছিল। আনসার হবে ক নাম্বার। শোভা কার পায়ের কাছে বসে কাঁদে? বাবার পায়ের কাছে বসে কাঁদে। তারপর দেখো, শুল্ক দ্বাদশী বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে বোঝানো হচ্ছে শুল্ক পক্ষের চাঁদের দ্বাদশ দিন। 24 নাম্বার, সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে, মানে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে নবযৌবনে পদার্পণ। শোভা নিজেকে বিধাতার কি মনে করত? অভিশাপ মনে করত। শোভার পিতার নাম কি? শোভার পিতার নাম ছিল বাণীকণ্ঠ। 27 নম্বর, রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা, এতেই বন্দি এক গৃহিণীর জীবন। সে শোভা গল্পের কার সঙ্গে তুলনীয়? সে শোভা গল্পের হচ্ছে ছোট নদীটির সঙ্গে তুলনীয়। সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম ছিল? তার গাভীর নাম ছিল। প্রতাপের প্রধান শখ কি ছিল? শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা। শোভা কর্তৃক প্রতাপের জন্য কি বরাদ্দ ছিল? বরাদ্দ ছিল একটি পান বরাদ্দ ছিল। তো এইভাবে তোমাদের কিন্তু এমসিকিউ গুলো আসতে পারে। এমসিকিউ পরীক্ষায় যদি আসে এরকম কতগুলো দেখো 30টা মতো অতিরিক্ত দিয়েছি, তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ এগুলো আসতে পারে। সৃজনশীল প্রশ্নের পরে, 2 পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। এটা কিন্তু তোমাদের বইয়ের সৃজনশীল, ঠিক আছে? এই যে প্রথম যে সৃজনশীল দেখতেছি তোমাদের মূল বইয়ের সৃজনশীল। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সাথে সাথে পলাশ বাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি, কিন্তু বললে ফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধ বাবু বললেন, পলাশ বাবু কল্যাণীর মতো আমার ছেলেও হতে পারতো, কাজে কল্যাণী
মাকে ঘরে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, এরকম একটা কথা তিনি বললেন। এখানে প্রথম যে প্রশ্ন ক নাম্বার, শোভার গ্রামের নাম কি ছিল, নাম কি? এভাবে আরো তিনটা প্রশ্ন করেছে, মোট 4টা প্রশ্ন, তাই না? তো প্রথম প্রশ্ন, শোভার গ্রামের নাম কি ছিল? শোভার গ্রামের নাম ছিল চণ্ডীপুর ছিল। পিতা মাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বুঝিয়েছে? এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন ওই উদ্দীপক থেকে। তো প্রতিবন্ধী কন্যা শোভার বিয়ে না হয় সে তার পিতা মাতার নীরব হৃদয় ভার অর্থাৎ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। শোভার বড় বোনের বিয়ে হয়ে গেল, মানে বড় দুই বোনের বিয়ে হয়ে গেল, তার বিয়ে হচ্ছে না, কারণ শোভা বাক প্রতিবন্ধী। কন্যা দায়গ্রস্ত পিতা মাতা তাই চিন্তিত হয়ে পড়েন সবসময়, মানে কিভাবে তার ভবিষ্যৎ নিশ্চিত করা যায় এই বিষয়ে। প্রতিবন্ধী মেয়েকে কেমন করে বিয়ে দেবেন এই দুর্ভাবনা তাদের হৃদয় পাথরের মতো চেপে বসে। গ নম্বর হচ্ছে, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শোভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী এবং শোভার প্রতিবন্ধিতার দিকটি সঙ্গতি দেখানো হয়েছে। বাক প্রতিবন্ধী একটি কিশোরীর প্রতি মমত্ববোধ প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শোভা গল্পে। স্বাভাবিকভাবে জন্মালেও নিয়তি শোভাকে একজন বাক প্রতিবন্ধী মানুষ রূপে গড়ে তোলে। সে ফলে বাবা তাকে ভালোবাসলেও মা তাকে তার নিয়তির দোষ মনে করেন। কেউ তার সঙ্গে মেশে না, সে বাবা মার মনে নীরব হৃদয় ভারের মতো বিরাজ করে। উদ্দীপকের কল্যাণকেও শোভার মতোই জন্মের সময় সংসারে বয়ে এনেছিল আনন্দের বার্তা, কিন্তু বড় হতে থাকলেও বয়সের সাথে তার মানসিক বিকাশ পরিপূর্ণভাবে ঘটে না। অর্থাৎ কল্যাণী বড় হয় বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে। আলোচ্য গল্পের শোভাও বাক প্রতিবন্ধী হয়ে সকলের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। পারিবারিক এবং সামাজিক ভাবে তাকে অনেক কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। অর্থাৎ প্রতিবন্ধিতাই উদ্দীপকের কল্যাণী এবং শোভা গল্পের শোভার মধ্যে কি করেছিল? সেতুবন্ধ রচনা করেছিল। এরপরে ঘ নম্বর প্রশ্ন, কল্যাণী ও শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ কর। মানে তাদের ভিতরে হালকা পার্থক্য করেছে, তাই না? যেমন কল্যাণী ও শোভা একই পরিস্থিতির শিকার হলেও গল্পের শোভার দুঃখজনক জীবন বাস্তবতার বিপরীতে উদ্দীপকের কল্যাণীর বাস্তবতাটি ইতিবাচক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শোভা গল্পের শোভা জন্ম থেকে বাক প্রতিবন্ধী হলেও তার অনুভূতি প্রবণ হৃদয়ে ভালোবাসার অভাব ছিল না। প্রতিবন্ধী হওয়ার কারণে শোভাকে কি করেছিল? কেউ বিয়ে করতে রাজি হয়নি লোক নিন্দার ভয়ে। তাই শোভার পরিবার গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছিল। তো উদ্দীপকের কল্যাণী একজন মানসিক প্রতিবন্ধী, কিন্তু তার প্রতিবন্ধিতা নিয়ে তাকে কিংবা তার পরিবারকে কোনো সমস্যায় পড়তে হয়নি। এমনকি তার বিয়ের সময় বরপক্ষ সবকিছু জেনে শুনে তাকে ঘরে নিয়েও কি করেছিল? আপত্তি করেনি। পারিবারিক এবং সামাজিক কোনো ক্ষেত্রেই তাকে প্রতিবন্ধকতা সহ্য করতে হয়নি। উদ্দীপকের কল্যাণী এবং গল্পের শোভার প্রেক্ষাপট ও পরিণতি এক নয়। দুজনের প্রতিবন্ধকতা দু ধরনের। জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও রয়েছে ভিন্নতর। তবে শোভাকে কেউ সহানুভূতির চোখে দেখে না, ঠিক আছে? চোখে না দেখলেও কল্যাণীর প্রতি সদয় আচরণ করেছেন সুবোধ বাবু। কল্যাণীকে নিজের ছেলের বউ করে নিতে আপত্তি করেননি তিনি। কল্যাণীর প্রতি তার হবু শ্বশুরের মানবিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি শোভার সাথে কল্যাণীর পার্থক্য রচনা করে, তাই না? মানে কল্যাণীর উদ্দীপকে যে কল্যাণী, তার যে শ্বশুর, তাকে বলছে যে নিজের ছেলে, আমার ছেলেরও তো এরকম সমস্যা হতে পারতো, তাই এখানে তার সমস্যা আমার কাছে কোনো বড় বিষয় না, ঠিক আছে? এরকম একটা বিষয় মনে হচ্ছে। কিন্তু আমরা গল্পে দেখতে পাই যে শোভার প্রতি এরকম কেউ সহানুভূতিশীলতা দেখায় নাই, এজন্য প্রেক্ষাপট আলাদা, তাই না? কল্যাণীর প্রতি মানবিক আচরণ করা হলেও শোভা ও তার পরিবারকে বরণ করতে হয়েছে বেদনাদায়ক পরিণতি। অর্থাৎ উভয়ই প্রতিবন্ধকতার শিকার হলেও তাদের প্রেক্ষাপট এবং পরিণতিতে ভিন্নতা লক্ষ্য করা যায়। এভাবে তোমাদের একটা প্রশ্ন শেষ করে ফেললাম আর কি। এটা ছিল তোমাদের অনুশীলনীর প্রশ্ন। এখন আমরা কতগুলো অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান দেখব, ঠিক আছে? এটা এসে ঢাকা বোর্ড 2020 সালে, ঠিক আছে? এটা এরকম অতিরিক্ত প্রশ্ন। প্রমিতা ভালো গান করে সকল পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছে, তাকে নিয়ে তার পরিবারের অনেক গর্ব। হঠাৎ সড়ক দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলে সে।
গান গাওয়া বন্ধ হয়ে যায় প্রমিতার। একসময় যারা তার বন্ধু ছিল তারা একে একে কেটে পড়ে। আজ তার পাশে কেউ নাই। সেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। সবার থেকে চোখের আড়াল হয়ে একাকিত্বকে সঙ্গী করে দিন কাটায় তার। তো প্রতাপ শোভার মর্যাদা বুঝতো কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আরো 4টা প্রশ্ন করা হচ্ছে, আমরা উত্তর দেখবো, প্রশ্ন দেখবো এবং উত্তর করব। উত্তর হচ্ছে প্রতাপ শোভার মর্যাদা বুঝতো কেন? ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ শোভার মর্যাদা বুঝতো। তো প্রতাপ কি করতো? ছিপ ফেলে মাছ ধরতো। তো শোভা তো মাছ ধরতো যখন, তখন তো যদি শব্দ তৈরি করা হয়তো মাছে তো ভয় পেয়ে আসতো না। এজন্য শোভা তার কাছে যদি থাকতো, তো শোভা তো কথা বলতে পারতো না, এজন্য তার একটা সর্বাপেক্ষা প্রিয় সঙ্গী হতো। এজন্য প্রতাপ শোভার মর্যাদা বুঝতে পারতো। খ নাম্বার, শোভাকে শোভার মা বিধাতার অভিশাপ মনে করে কেন? ব্যাখ্যা করো। কথা বলতে পারতো না বলে শোভাকে তার মা বিধাতার অভিশাপ মনে করতেন। শোভা গল্পের শোভা জন্ম থেকেই বোবা। তার অনুভব ও অনুভূতি থাকলেও মা তাকে মেনে নিতে পারেননি। সে শোভাকে তার গর্ভের কলঙ্ক মনে করত। কারণ মায়েরা কন্যা সন্তানকে নিজেদের অংশ মনে করে। ফলে মেয়ের কোনো সমস্যা বা ত্রুটিকে মায়েরা তাদের নিজের ত্রুটি বলে মনে করে। শোভার মায়ের ক্ষেত্রেও তাই ঘটেছে। শোভা কথা বলতে পারতো না বলে শোভার মা তাকে বিধাতার অভিশাপ মনে করতেন। ঠিক আছে, সে নিজের ত্রুটির কথা স্মরণ করে শোভাকে দেখলে বিরক্তি বোধ করতো আর কি। তো এর সার সংক্ষেপ মানে মূল কথা হচ্ছে, যদি মানে কথাটা মনে রাখতে চাও তাহলে এতটুকু মনে রাখলে হবে। মূল কথা হচ্ছে শোভা জন্ম থেকেই কথা বলতে পারে না। এই ত্রুটিকে শোভার মা নিজের ত্রুটি মনে করে মেয়েকে বিধাতার অভিশাপ মনে করতো। এক কথায় যদি বলতে চাও তাহলে এটা হচ্ছে উত্তর। গ নম্বর, উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্যে শোভার মানসিকতার কোন দিকটা প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্যে শোভার নিজেকে বিধাতার অভিশাপ মনে করে সবার থেকে আড়াল করার মানসিকতার দিকটি প্রকাশিত হয়েছে। শারীরিক এবং মানসিক প্রতিবন্ধিতার কারণে মানুষ, পরিবার এবং সমাজের নানা অবহেলার শিকার হয়, তাই না? পরিবারও তাকে অবহেলা করে, সমাজ তাদেরকে অবহেলা করে। তাদের সঙ্গে দূরত্ব তৈরির ফলে তারাও নিজেদেরকে গুটিয়ে নেয়। অথচ তাদের প্রতি সহনশীল ও স্বাভাবিক আচরণ করা উচিত। উদ্দীপককে প্রমিতার হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে বাক শক্তি হারিয়ে ফেলা এবং সেই কারণে পরিবার ও সমাজের লোকজনদের যে অবহেলার শিকার হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে প্রমিতা দুর্ঘটনায় পড়ার আগে ভালো গান করে সুনাম অর্জন করলেও বাকশক্তি হারানোর পর ধীরে ধীরে পরিবারের অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেউ তাকে আর আগের মতো ভালোবাসে না। সবার অবহেলার কারণে সেও নিজেকে কি করে? গুটিয়ে নেয়। এই দিক দিয়ে শোভা গল্পের শোভার সঙ্গে প্রমিতার মিল রয়েছে। শোভা বাক প্রতিবন্ধী কিশোরী, জন্ম থেকেই সে কথা বলতে পারতো না বলে তার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করত। তার বয়সী ছেলে মেয়েরা তার সঙ্গে মিশতে চাইতো না। প্রতিবেশীরা তার সামনেই তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতো। তো এসব কারণে সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখতো। তাই বলা যায় উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্য দিয়ে শোভার নিজেকে বিধাতার অভিশাপ মনে করে নিজেকে আড়াল করার মানসিকতার দিকটি প্রকাশিত হয়েছে, তাই না? আল্লাহ তাআলা সবাইকে সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। তো সার সংক্ষেপ হচ্ছে, এটা মূল কথা। এই যে গল্প, এই যে যতটুকু আমরা পড়লাম, তুমি যদি মনে রাখতে চাও, শোভা গল্পের শোভা বাক প্রতিবন্ধী বলে তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করত। তার বয়সী ছেলে মেয়েরাও তার সঙ্গে মিশতো না। এ কারণে তার মধ্যে নিজেকে গুটিয়ে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। উদ্দীপকের প্রমিতার মধ্যেও সেই দিকটি প্রকাশিত হয়েছে। তারপরে এরকম আর একটা প্রশ্ন হতে পারে, ঘ নম্বর, প্রমিতা ও শোভার প্রতি পরিজনদের আচরণ কিরূপ হলে তাদের জীবনের পরিণতি ভিন্ন হতো? যৌক্তিক মতামত দিতে হবে। তো আমার মতে প্রমিতা এবং শোভার প্রতি পরিজনদের আচরণ সহনশীল এবং স্বাভাবিক হলে তাদের জীবনের পরিণতি ভিন্ন হতে পারত। আমাদের সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি স্বাভাবিক আচরণ করে না এবং সহানুভূতি দেখায় না। আমরা পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে নানাভাবে কি করি? অবহেলা করি। এতে করে তারা আরো বেশি কষ্ট পায়। আমাদের উচিত তাদের প্রতি সহনশীল ও স্বাভাবিক আচরণ করা। শোভা গল্পে শোভা বিশেষ চাহিদা সম্পন্ন এক কিশোরী। সে কথা বলতে না পারলেও সবকিছু বুঝতে পারে। তার অনুভূতি সে প্রকাশ করে চোখের ভাষায় এবং কাজের মাধ্যমে। অথচ সে পরিজনদের কাছ থেকে স্বাভাবিক আচরণ পায় না। তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে দূরে সরিয়ে রাখে, সহ্য করতে পারে না। তার বয়সী ছেলে মেয়েরাও তার সঙ্গে কি করতে পারে না? মিশতো না, খেলতো না। প্রতাপ ছিপ ফেলে মাছ ধরার সময় একজন মৌন সঙ্গী ছাড়া
সে তাকে অন্য কিছুই ভাবে না। উদ্দীপকের প্রমিতাও অনুরূপ অবহেলার শিকার। সে দুর্ঘটনায় পড়ে বাকশক্তি হারিয়ে ফেলে। ধীরে ধীরে পরিবারের সবাই তার থেকে কি করে, তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। বন্ধুরাও তাকে ছেড়ে চলে যায়। তো শোভা গল্পের শোভা উদ্দীপকের প্রমিতা তাদের পরিজনদের দ্বারা অবহেলার শিকার হয়েছে। এটা তাদের জন্য আরো কষ্টের বিষয়। পরিবার পরিজনদের সহায়তায় এবং সহানুভূতি পেলে তারা সমাজের অন্য সব স্বাভাবিক মানুষের মতো বাঁচার স্বপ্ন দেখত। আশাহত হয়ে নিজেদের গুটিয়ে নিত না। কারণ নিজের বিশেষ চাহিদা সম্পন্নরা যদি তাদের কাছের মানুষদের দ্বারা অবহেলার শিকার না হয়, তাদের যথাযথ সহানুভূতি লাভ করে, তখন তাদের নিজেদের জীবনকে এতটা দুঃসহ মনে করতো না। ফলে তাদের জীবনের পরিণতি ভিন্ন হতো। ঠিক আছে, এটা হচ্ছে এটার উত্তর। তো তোমরা যদি সার সংক্ষেপ মনে রাখতে চাও, মানে এটার মূল কথা, মানে কিভাবে তোমরা মনে রাখবে আর কি, আসল কথা, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হিসেবে শোভা ও প্রমিতার প্রতি যদি তাদের পরিবার ও পরিজনরা স্বাভাবিক আচরণ করত, তাহলে তারা অন্য সবার মতো বাঁচার কি স্বপ্নে বিভোর হতো, নিজেকে গুটিয়ে নিত না। এটা হচ্ছে মূল কথা, বুঝছো? এরপর আমরা আরো একটা অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন দেখবো। এটা আসছে রাজশাহী বোর্ড 2020 সালে। মেঘনার তীরবর্তী গ্রামে বেড়ে ওঠা দুরন্ত কিশোর হচ্ছে জুনায়েদ, 10ম শ্রেণীর ছাত্র। ক্লাসে সবচেয়ে প্রাণবন্ত ও অসম সাহসী ও এ কিশোর সবকিছুতে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করত। খেলাধুলা, বন্ধুদের সাথে দুষ্টামি, কোনো কিছুই সে পিছিয়ে নেই। হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় সে তার একটা পা হারায়। ইন্নালিল্লাহ। এতে সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। পড়ালেখায় মন দিতে পারছে না। তার সর্বদা মনে হতে লাগলো এখন আর পড়াশোনা করে কি লাভ হবে। কিন্তু তার সহপাঠীরা তাকে উৎসাহ এবং সাহস দিয়ে আবার প্রাণ চঞ্চল করে তোলে। সে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে কৃতিত্বের সঙ্গে বা সাথে উত্তীর্ণ হয়। সকলে তার সফলতায় খুশি। এখানে 4টা প্রশ্ন করা হয়েছে, বুঝছো? এরকম যে শোভা কার কাছে মুক্তির সনদ পায়, এভাবে আর কি। তো প্রশ্নের উত্তর হচ্ছে শোভা কার কাছে মুক্তির সনদ পায়? শোভার বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির সনদ পায়। মা সুভাষিনীকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কেন? একজন মা ছেলে অপেক্ষা মেয়েকে নিজের অংশরূপে দেখেন বলে মা সুভাষিনীকে নিজের ত্রুটি স্বরূপ মনে করেন। শোভা গল্পের শোভা বাক প্রতিবন্ধী, জন্ম থেকেই সে কথা বলতে পারে না। এজন্য তার মা তাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন, মানে নিজের কোনো একটা দোষের কারণে এরকম হয়েছে এটা মনে করতেন। কারণ সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী একজন মা ছেলে অপেক্ষা তার মেয়েকে নিজের অংশরূপে দেখেন। এজন্য মেয়ের কোনো অসম্পূর্ণতা দেখলে মা নিজেকে নিজের লজ্জার কারণ বলে মনে করে। ঠিক আছে, মা সেটিকে কি করে, নিজের লজ্জার কারণ বলে মনে করে। একজন মা মেয়েকে নিজের অংশ ভাবেন বলে শোভার মা শোভাকে তার নিজের ত্রুটি স্বরূপ দেখতেন। এটা হচ্ছে সার কথা। গ নাম্বার হচ্ছে উদ্দীপকের জুনায়েদ মানসিক ভাবে ভেঙে পড়ার দিকটি শোভা গল্পের শোভার সঙ্গে নিজের কিভাবে সাদৃশ্যপূর্ণ? উদ্দীপকের জুনায়েদের মানসিক ভাবে ভেঙে পড়ার বিষয় যে দিকটি শোভা গল্পের শোভা নিজেকে গোপন করার চেষ্টার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 9ম এবং 10ম শ্রেণীতে রয়েছো, তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, যেমন 9ম এবং 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের যে কোর্স রয়েছে, এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এটা মাত্র প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে পড়ানো হবে। ঠিক আছে, তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বার 01620103495 এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করো এই নাম্বারে। আর যারা আর্টস এবং কমার্স রয়েছে তাদের 2টা সাবজেক্ট, গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 2টা সাবজেক্ট করানো হবে। আর যদি আমাদের সরাসরি অফলাইন কোর্সে কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের এখানে ভর্তি হতে পারো, পশ্চিম মেরুল, বাড্ডা, ঢাকা 1212 এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির পাশের যে একটা গলি আছে, অর্থাৎ পকেট গেটের যে গলি, ওখানে আমাদের কোচিংটা রয়েছে। সরাসরি এখানে এসে তোমরা ভর্তি হতে পারো। তো যাই হোক, তারপরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সমাজ অবহেলার চোখে দেখে। এ কারণে তারা পরিজনদের মাঝে থেকেও অসহায়ের মতো জীবনযাপন করে। আমাদের উচিত তাদের দিকে সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। উদ্দীপকের দুরন্ত কিশোর জুনায়েদ সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে, লেখাপড়ায় মন দিতে পারে না। ফলে সে হতাশায় নিমজ্জিত হয়। তার এই ভেঙে পড়ার সঙ্গে শোভা গল্পের শোভার মনের অবস্থার সাদৃশ্য রয়েছে। শোভা বাক প্রতিবন্ধী। সে যে বিধাতার অভিশাপ রূপে তার বাবার ঘরে এসে জন্মগ্রহণ করেছিলেন তা শিশুকাল থেকেই বুঝেছিল। এজন্য
সে নিজেদেরকে সাধারণের দৃষ্টিপথ থেকে সবসময় গোপন করে রাখার চেষ্টা করত। এভাবে শোভার এই মানসিকতার সঙ্গে উদ্দীপকের জুনায়েদ মানসিকভাবে সাদৃশ্যপূর্ণ। মূল কথা হচ্ছে, উদ্দীপকের জুনায়েদ দুর্ঘটনায় পা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। শোভাও জন্মের পর থেকে বুঝতে পারে তার অক্ষমতার কথা। হতাশায় নিমজ্জিত হওয়ার দিক থেকে দুজনের মানসিকতার সাদৃশ্য রয়েছে। ঘ নাম্বার, উদ্দীপকের সহপাঠীর মতো মানসিকতা থাকলে শোভা গল্পের শোভার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না। মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। উদ্দীপকের সহপাঠীর মতো মানসিকতা থাকলে শোভা গল্পের শোভার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না, উক্তিটি যথার্থ। শারীরিকভাবে প্রতিবন্ধীরা আমাদের পরিবার এবং সমাজেরই অংশ, অথচ তাদের প্রতি স্বাভাবিক আচরণ করি না। আমরা কি করি? আমরা বৈষম্যপূর্ণ আচরণ করি। এতে করে তাদের জীবন হতাশা ও দুঃখময় হয়ে ওঠে। আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। উদ্দীপকের জুনায়েদ দুর্ঘটনায় পা হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তার সহপাঠীরা তাকে উৎসাহ এবং সাহস দিয়ে আবার প্রাণ চঞ্চল করে তোলে। সে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার কৃতিত্বেই সবাই খুশি। শোভা গল্পের শোভাও বিশেষ চাহিদা সম্পন্ন এক বালিকা। সে জন্ম থেকে কথা বলতে পারে না, ফলে তাকে তার পরিবারের লোকজনের মনোকষ্টের কারণ হয়ে বেঁচে থাকতে হয়। নিজেকে সে অসহায় ভাবে, কারণ উদ্দীপকের সহপাঠীর মতো তাকে কেউ সহানুভূতি যোগায়নি। উদ্দীপকের জুনায়েদকে তার সহপাঠীরা সাহস দিয়ে মানসিক যে সমর্থন দিয়ে তাকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে। সেক্ষেত্রে শোভা কোনো সহায়তা বা সমর্মিতা পায়নি। শোভা যদি জুনায়েদের মতো সহযোগিতা ও পরিবেশ পেত, তাহলে তার পরিবারকে এমন বিড়ম্বনার শিকার হতে হতো না। এই বিবেচনায় তাই বলা যায় প্রশ্নোক্ত যে কথাটি এটা যথার্থ। তো এটার মূল কথা হচ্ছে, উদ্দীপকের জুনায়েদকে তার সহপাঠীরা পরামর্শ দিয়ে, সাহস দিয়ে, সহমর্মিতা জ্ঞাপন করে পাশে দাঁড়িয়েছে, যেটি গল্পের শোভা কখনো পায়নি। শোভা অনুরূপ পরিবেশ এবং সহযোগিতা পেলে তার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না। তো এই হচ্ছে তোমাদের এই যে শোভা গল্প থেকে এ ধরনের প্রশ্ন হতে পারে। আমরা অনুশীলনীর প্রশ্নের পাশাপাশি অতিরিক্ত আরো অনেক প্রশ্নের সমাধান করেছি। তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর পাশাপাশি যদি তোমরা আমাদের কোর্সটিতে ভর্তি হতে চাও, তাহলে এই যে আমাদের জিও নাম্বার 01620103495, আমাদের সম্পর্কে আরো কিছু যদি জানতে চাও তো সরাসরি কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেও তোমরা যোগাযোগ করতে পারো। যেমন সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস হবে, ঠিক আছে? প্রতিদিন রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে। এইসব আরো খুঁটিনাটি কোনো কিছু জানতে চাইলে আমাদের নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।